তার প্রধানমন্ত্রিত্ব আর দেশ ছাড়ার পেছনে দায়ী আমেরিকা, এমনই বিস্ফোরক মন্তব্য এবার করলেন শেখ হাসিনা। অন্যদিকে নুরুল হক নূর বলেছেন ভারতের হাই কমিশন ঘেরাওয়ের কথা তিনি বলেছেন। কেন এত ভারত বিদ্বেষের মনোভাব? আর সেই সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশে ভোট কবে হবে, সাধারণ মানুষ কবে ভোট দেবেন, একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং বিস্ফোরক শেখ হাসিনা। সব নিয়ে আজকে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে আবারও আমি এসে গিয়েছি। আমি সুচারু মিত্র আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, আপনার কাছে প্রথম প্রশ্নে যাব। শেখ হাসিনা দায়ী করছেন আমেরিকাকে। আমি আরও স্পষ্ট করে বলি, সেন্ট মার্টিন আমি দিইনি বলে আমাকে ক্ষমতাচ্যুত হতে হলো। যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতাম। সেন্ট মার্টিন এমনই একটি, তুমি যদি গুগল সার্চ করো দেখতে পাবে এর অবস্থানটা হচ্ছে চট্টগ্রাম এবং কাছে প্রায় ধরে নাও 9 কিলোমিটারের মতো একটা দ্বীপ, এবং হচ্ছে বার্মা। ফলে এই জায়গায় আমেরিকার একটা ইন্টারেস্ট থাকবে, এরকমই আন্তর্জাতিক মহল যারা কূটনীতিক এবং সামরিক বিশেষজ্ঞ তারা এটা মনে করেন। তার কারণ আর কোথায় তাহলে এই অঞ্চলটায় আর কোথায় তাহলে সামরিক ঘাঁটি করতে পারবে? ভারতে সেই প্রশ্ন নেই, যদিও ভারতের সাথে আমেরিকার সামরিক মহড়া হয়, ভারতের সাথে একটা আমেরিকার বরাবরই একটা কর্ডিয়াল সম্পর্ক রয়েছে। এছাড়া চায়নাতে সম্ভব নয়, কোথায় করতে পারবে? ফলে এটা অনেকদিন ধরেই টার্গেট একটা করে রেখেছিল, এবং এটার প্রথম আভাস পাওয়া যায় যখন পিটার হাস যখন বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন, এরকম বিভিন্ন জায়গা থেকে। তার কারণ হচ্ছে দ্বিতীয় হাসিনা সরকারের যে দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনের সময় আমেরিকা পর্যবেক্ষক গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, বাংলাদেশের মানুষের যাতে গণতান্ত্রিক যে অ্যাসপিরেশন সেটা যাতে ঠিক হয়, প্রচুর স্টেটমেন্ট দিয়েছিল। কিন্তু সেই নির্বাচন নিয়ে তো বাংলাদেশের যে বিরোধী পক্ষ যারা রয়েছে, বিএনপি বলো, জামাত ইসলামী বলো, আরও অন্যান্য রাজনৈতিক অনেক দল আছে বাংলাদেশে একটা মাল্টি পার্টি সিস্টেম রয়েছে। সেখানে গণতন্ত্র বিভিন্ন সময় পর্যদুস্ত হলেও একটা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার মানুষের মধ্যে কিন্তু একটা অ্যাসপিরেশনস রয়েছে বা ইচ্ছাটা রয়েছে, এটা তো নিঃসন্দেহে বলা যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারের নির্বাচনের আগে কিন্তু এটা একটা ইঙ্গিত ছিল যে আমেরিকা এই নির্বাচনকে বৈধতা যে দিয়েছে তা কিন্তু নয়। নির্বাচন হয়ে যাওয়ার পর সাথে সাথে ভারত প্রথম হাসিনা সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য তাকে অভিনন্দন জানানো হয়, এটা ভারতের পক্ষ থেকে গেছিল। কিন্তু আমেরিকা অদ্ভুতভাবে, এবং পিটার হাস ব্যর্থ হলেন। তারপর ডোনাল্ড লু যিনি এখনো রয়েছেন, তার স্টেটমেন্টগুলো দেখলে বোঝা যায় যে ইন্টারেস্টটা আছে। মানে যদি তুমি একাডেমিক্যালিও দেখো ইন্টারেস্টটা রয়েছে, এবং বাংলাদেশের যে যারা বিএনপি বা হচ্ছে জামাত ইসলামী বা অন্যান্য যারা রয়েছে বা ডক্টর প্রফেসর ইউনূস, তিনি কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু কোনো স্টেটমেন্ট কিন্তু দেননি। ফলত শেখ হাসিনা যখন চলে যাওয়ার পর এই স্টেটমেন্টটা দিয়েছে, এটা নিঃসন্দেহে তখন একটা কিন্তু গুরুত্ব পাচ্ছে, যেহেতু কাউন্টার এখনো পর্যন্ত সেভাবে আসেনি। এবং স্পষ্ট করে বলেছেন যেহেতু আমি সেন্ট মার্টিনসটা দিতে চাইনি, এবং হচ্ছে বঙ্গোপসাগরের যে দখলদারির ব্যাপারটা যেটা আর কি রয়েছে আমেরিকা সেখান থেকে, তার কারণ হচ্ছে আজকের জিও পলিটিক্সে এই ইস্যুটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের এই যে সাম্প্রতিক ডেভেলপমেন্ট, আমরা যদি জিও পলিটিক্যালি দেখি, বাংলাদেশের অবস্থানটা এত একটা চমৎকার জায়গায় রয়েছে যেখানে সে অনেক কিছু করতে পারে দর কষাকষির জায়গায়। এবং বাংলাদেশে তোমাকে একটু বলে রাখি, গতকাল একটা স্টেটমেন্ট আমি দেখছিলাম, বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একটা কথা বলছেন যে তারা ভারতের সাথে সম্পর্ক ভালো চান, এমনকি চায়নার সাথেও তারা ভালো সম্পর্ক চান। কেননা এই জায়গা থেকে ভারতের সাথে সম্পর্কটা যদি ঠিক না থাকে, ব্যবসা বাণিজ্য এবং ওই যেটা বললাম ভূ রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে
এটা একটা কিন্তু যে সরকারি ক্ষমতা আসবে তার একটা কিন্তু সমস্যা থাকবে, একটা ডিস্টারবেন্স থাকবে। বেশ, আপনার কাছে আসছি এবার। আমার প্রশ্ন এবার, যে নুরুল হক নূর বলেছেন ভারতের হাই কমিশন ঘেরাওয়ের কথা। হাসিনা বারবার বিস্ফোরক হচ্ছেন এবং তিনি বলছেন তিনি দেশে ঠিক ফিরবেন। আওয়ামী লীগের ওপর ভরসা আপনারা ছাড়বেন না, মৌলবাদী শক্তিকে মাথাচাড়া দিতে দেবেন না এবং মৌলবাদকে সমর্থন করবেন না। এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? হাসিনার এই বার্তা বলা যেতে পারে অন্তরালে লুকিয়েই তো এই বার্তা তিনি দিচ্ছেন। ভারতে তিনি যেহেতু এখনো অবস্থান করছেন এবং নুরুল হক নূর যিনি বাংলাদেশের গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দল, সেই দলে তিনি প্রধান, এবং এই রাজনৈতিক দলটা তিনি করেছিলেন 2018 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লিডার ছিলেন এই নুরুল হক নূর, এবং প্রথম কোটা বিরোধী আন্দোলন শুরু হয় 2018 সালে, যেটা একটা দূর অবধি গেছিল এবং যার পরেই কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নানা কিছু অবস্থা, ফলে তার একটা ভিত্তি তৈরি করেছিলেন। এবং তার সাথে গোলাম কিবরিয়া বলে একজন আইনজীবী তিনি ছিলেন। যদিও নুরুল হক নূর সম্পর্কে বাংলাদেশের অনেকেরই এখন একটা প্রশ্ন উঠেছে। আমি প্রথমেই প্রশ্নটা তুলে দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, যে পিনাকি ভট্টাচার্য ব্লগার, এবং এই যে একটা বড় রকমের অভ্যুত্থানের পেছনে একটা বড় মস্তিষ্ক হিসাবে তিনি কাজ করছেন, এটা সকলেই এখন কম বেশি অবহিত। তিনি প্রথমে বলেছিলেন, মানে কতগুলো আমি তার ভিডিও মানে অন্তত দেখেছিলাম, দুটো দেখেছিলেন, এই নুরুল হক নূর বিতর্কে জড়িয়ে পড়েছেন। শোনা যায় তিনি নাকি ইসরায়েলের রাষ্ট্রদূতের সাথে দেখা করেছিলেন এবং এই ছবিটা বাইরে আসে, এবং সেটাই কিন্তু নুরুল হক নূরের ক্ষেত্রে এটা একটা বিপরীত অবস্থান তৈরি করেছিল। তিনি ভারতের হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছেন, কতটা সাকসেসফুল হবেন তিনি জানেন না। অর্থাৎ এই যে একটা ঘোলা জল তৈরি হয়েছে, একটা অস্থির পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে এখন বলা যেতে পারে একটা অস্থির পরিস্থিতি হয়েছে। এই অস্থির পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে অনেকে নেমে গেছে। সম্পত্তি লুটপাট, আওয়ামী লীগের অনেকে ধন সম্পদ করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ যদি নির্বাচন ঠিক মতো না হয়, আমি তো টেস্টই করলাম না যে মানুষ আমাকে চায় কি চায় না। আমি নির্বাচনে জিতে এলাম, তারপর বিপুল ধন সম্পত্তি করলাম, সেই ধন সম্পত্তি ফেলে অনেক নেতা পগার পার, অনেকে তো মারাও গেছেন, মানে মেরে দেওয়া হয়েছে তাদের। এরকম একটা পরিস্থিতিতে অনেকে এরকম গোলা জলে মাছ ধরতে নেমে গেছে। যেভাবে লুটপাট এর জিনিস নিয়ে যাওয়া, এই ধরনের কাজ হচ্ছে, এটা তো বাংলাদেশের যে শিক্ষা সংস্কৃতি বা সভ্যতা, তার সাথে কি সত্যি যায়? ভারতবর্ষের অনেক মানুষ স্তম্ভিত হয়ে গেছেন। পাকিস্তানের নানা রকম ছবি আসে, সেখানে আটার দাম, রুটির দাম বা বিভিন্ন জিনিসের দাম, সেসব নিয়ে রয়েছে। বাংলাদেশ তো একটা প্রোগ্রেস করছিল, ইকোনমিক্যালি তো প্রোগ্রেস করছিল, একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল। আজকে কোথাও একটা এলোমেলো পরিস্থিতি, সেই এলোমেলো পরিস্থিতিটার কারণটা যদি এটা হয় যেটা তুমি বললে, শেখ হাসিনা বলেছেন মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে মৌলবাদী শক্তি বলতে তিনি নিঃসন্দেহে হয়তো এটাই বলতে চাইছেন জামাত ইসলাম এবং হচ্ছে হেফাজত ইসলাম, এই দুটো শক্তিকে তিনি বলতে চাইছেন। কিন্তু তাদের একটা ভিত্তি আছে, কিন্তু সামাজিক যেটা ভিত্তি যেটাকে বলে দীর্ঘদিন ধরে, তো অনেকে তো এরকম বলেছিল। আজকে ধরো অপোজিশন বিএনপি যদি বলে, বিএনপিকে প্রায় বলে বিএনপি জামাত। প্রত্যেক আওয়ামী লীগের নেতাদের আমি যেটুকুনি ভিডিও শুনি বা তাদের যেগুলো পাই ইন্টারনেটের সৌজন্যে, প্রত্যেকে বলে, তারা বলে বিএনপি জামাত, বিএনপি জামাত আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগে তো খালেদা জিয়াকে সরাবার জন্য সেও তো জামাত ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা করেছিল। ফলে জামাত ইসলামের একটা রাজনৈতিক ভিত্তি যতটা বেশি, তার থেকে অনেক বেশি সামাজিক ভিত্তি, এবং তার এজেন্ডা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে সে পূরণ করিয়েছে। ফলে এই মৌলবাদীর উত্থানকে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ সেটা ভালো বুঝবেন তারা এই বিষয়ে। কেন অনেকগুলো, একটা 1947 সালে স্বাধীনতার লড়াই লড়েছেন, 1971 একটা লড়াই লড়েছেন, যেটা থেকে পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারপর একটা অভ্যুত্থান হয়েছে, এবার সেখানে সেনাবাহিনীর ভূমিকা, তারপর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এবং সবচেয়ে বড় যে ভূমিকাটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়েছে ক্যাটালিস্ট শক্তি হিসাবে, এবং তারা কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভলি কিন্তু তারা জনজীবনের উপর প্রভাব রাখে বিভিন্নভাবে। সেটা হচ্ছে জামাত ইসলামী বা হেফাজতে ইসলাম
এই দুটো শক্তি আগামী দিনে একটা খুব নির্ণায়ক জায়গায় কিভাবে যাবে, তবে চাপেও রয়েছে তারা। কেন চাপে রয়েছে নিঃসন্দেহে ভবিষ্যতে এটাকে বিস্তারিতভাবে আরো বলা যাবে সুচারু, কেননা কেন চাপে রয়েছে সেটাও পরে বিশ্লেষণ দেবো, মানে বিশেষ করে আমি জামাতের ক্ষেত্রে বলছি। আপনার কাছে শেষ প্রশ্ন, বাংলাদেশে ভোট কবে? এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো নিশ্চয়ই একটা স্থায়ী সরকারের তো দরকার, তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে একটা নির্বাচন তো দরকার, কবে ভোট? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে, তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরে গেছেন, এরপর নির্বাচন কমিশনের যিনি প্রধান তাকেও হয়তো সব দাবি উঠবে। এই প্রশ্নটা যখনই কেউ, কারণ একটা তো ভয়ের বাতাবরণ রয়েছে, বহু সাংবাদিক মানে অতীতের আর কিছুদিন আগে অবধি যারা অত্যন্ত সক্রিয় ছিল তাদের পাওয়া যাচ্ছে না, ফলে প্রশ্নগুলো কিভাবে আসবে খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশের একজন মন্ত্রী তিনি তো হুমকি দিয়েছেন, যারা হচ্ছে তাবেদারি বা চাটুকারিতা করবে সেই সব সংবাদ মাধ্যমই বন্ধ করে দেওয়া হবে, ইঙ্গিত পরিষ্কার। এখন এই ধরনের প্রশ্ন তো কেউ করেনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যেটুকুনি বোঝা যাচ্ছে যে আগে বাংলাদেশে একটা মৌলিক সংস্কার তারা করতে চাইছে, এই অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার বলতে হচ্ছে বাংলাদেশে একটা শান্তি যাতে আনতে পারে, তাদের কাছে এটা খুব চ্যালেঞ্জ, কারণ বিশ্বব্যাপী কিন্তু এর প্রতিক্রিয়া হয়েছে, বিশেষভাবে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, কারণ রাজনৈতিক প্রতিহিংসা, বিএনপি, জামাত বা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ, হিংসা প্রতিহিংসার পরম্পরা বাংলাদেশে রয়েছে, কিন্তু সংখ্যালঘুরা সব কিছুতে টার্গেট হচ্ছে, এটা গোটা বিশ্বের কাছে কিন্তু এই ছবিটা চলে গেছে, এবং এটাকে ভারত সরকারও খুব গুরুত্ব দিয়ে কিন্তু এখন দেখছে। তুমি খবরটা করেছিলে যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার তত্ত্বাবধানে একটি কমিটি তৈরি হয়েছে, যারা কিন্তু সীমান্ত সহ কিন্তু সংখ্যালঘুদের ব্যাপারটা তারা অবজার্ভ করছে। ফলে তো এই নির্বাচনটা ইমিডিয়েটলি আশা করাটা আমার মনে হয় খুব সমীচীন হবে না। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া বা আদৌ সংবিধানকে তারা সংশোধন করবে কিনা, সংশোধন করলে তাহলে নতুনভাবে তারা সংবিধান মানে আসবে কিনা, কেন যা শুনছি জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হবে, এরকম নানা মহল থেকে নানা আওয়াজ আসছে, এবং তাদের যথেষ্ট প্রেশারও আছে। প্রফেসর ইউনূসের উপর যাদের নিশ্চয়ই প্রেশার রয়েছে, কেননা কেউ এটা যে পশ্চিমা শক্তির যে ইস্যুটা তুলে দিয়েছেন, ফলে এই দ্বন্দ্বগুলো তো তৈরি করে দিয়েছেন যে শেখ হাসিনা। ফলে সব মিলিয়ে এই পরিস্থিতিকে প্রথম তো হচ্ছে ওটাকে একটা জায়গায় আসা, সংস্কার প্রক্রিয়াটা কতটা স্পিডে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত সে সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই কতটা স্পিডে সংস্কারটা হবে। তারপরে তো নিশ্চয়ই একটা সময় নির্বাচন তাদের করতেই হবে। এখন যদি তারা সত্যিকারে গণতন্ত্রের পথে হাঁটতে চায় বাংলাদেশ, আগে তো সেটা ক্লিয়ার করতে হবে সুচারু, যে গণতন্ত্রের পথে হাঁটবে নাকি ইসলামিক যে স্টেট হুড আর কি, বা সেখানকার রাষ্ট্রধর্ম ইসলামকে অবলম্বন করে, তাহলে সেখানে ভোট প্রক্রিয়া বা কিভাবে কি হবে সেটা তো নিশ্চয়ই যারা গণতান্ত্রিক পদ্ধতি আর ওই পদ্ধতি তো একদম সেম হবে না, আগে তো সেটা ডিসাইড করতে হবে। সে ডিসিশনে কিন্তু এখনো পৌঁছতে পারেনি, কিন্তু চাপটা তৈরি হচ্ছে। একেবারে আমরা কথা বলছিলাম সুজিতদার সাথে, বাংলাদেশকে আগে দেখে নিতে হবে সংস্কার কোন পথে, এবং অবশ্যই নির্বাচন কোনো না কোনো সময় করতেই হবে। বাংলাদেশের এই সংক্রান্ত যাবতীয় তথ্য লাগাতার আপনাদেরকে আমরা দিয়ে চলেছি। আরও লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। সেটা আপনাদের যেমন হোক, ইতিবাচক নেতিবাচক, আপনাদের মন্তব্য করবেন, এবং বাংলাদেশ সংক্রান্ত আর কি তথ্য পেতে চাইছেন অবশ্যই আপনাদের মন্তব্য লাগবে আমাদের। আপাতত আমাদের প্ল্যাটফর্ম থেকে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো সময়।